ক্রিকেট বোর্ড বিপিএল এর ড্রাফটের ডেট, আনুষ্ঠানিক ডেট ঘোষণা করেছে 14 তারিখ, অক্টোবরের 14 তারিখে সেটা অনুষ্ঠিত হবে। এবং বিপিএল এ যে দলগুলো অংশগ্রহণ করবে সেটাও 95% ফাইনালাইজ হয়ে গেছে। ফারুক আহমেদ, আমাদের ফারুক ভাই বিসিবি প্রেসিডেন্ট, তিনি সেটা অ্যানাউন্স করেছেন গতকাল। 7 দল অংশগ্রহণ করছে এবং কারা নতুন কারা পুরাতন সেই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়েছি। এবারের বিপিএল এ যেই প্লেয়ার্স ড্রাফটটা হবে সেই ড্রাফট সম্পর্কে বা ড্রাফটের কোন রুলস এর মধ্য দিয়ে আসলে দলগুলো তাদের ঘর গোছাবে সেই ব্যাপারে এখন পর্যন্ত 7 ফ্র্যাঞ্চাইজির কোনো ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালি কোনো তথ্য জানে না, শুধুমাত্র ড্রাফটের ডেট ছাড়া। হাউ মেনি ক্রিকেটার্স দে ক্যান রিটেইন, হাউ মেনি ক্রিকেটার্স তারা ডিরেক্ট সাইনিং করাতে পারবে, কোনো ব্যাপারই এখন পর্যন্ত ক্লিয়ার ডিরেকশন, অফিসিয়াল ডিরেকশন ফ্রম দ্য ক্রিকেট বোর্ড কোনো ফ্র্যাঞ্চাইজি জানে না। আমার সাথে 7 ফ্র্যাঞ্চাইজির অন্তত 5টার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগেও, এবং তারা পুরো ব্যাপার নিয়ে অন্ধকারে ক্ষুব্ধ এবং বিব্রতও বটে। কারণ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব, তারা সবকিছুই পরিবর্তন করবে, সুচারুভাবে করবে, এবং যেটাই করুক না কেন তারা ফ্র্যাঞ্চাইজিদের সাথে নিয়ে করবে, তাদের এক্সপেকটেশনস ছিল। সো এখন পর্যন্ত আসলে সেই অফিসিয়াল মিটিংটা তারা যেভাবে এক্সপেক্ট করেছে সেটা পায় নাই। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আরো বেশি অবাক করা। যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো জানে না যে ডিরেক্ট সাইনিং কয়টা করাতে পারবে বা রিটেইন কয়টা করাতে পারবে, এটা হচ্ছে 50% ফ্র্যাঞ্চাইজির টেনশন। বাকি 50% যারা বা 40% যারা, মানে অর্ধেক ফ্র্যাঞ্চাইজি 60টার মধ্যে, তারা আবার কিছুটা হলেও আরামে রয়েছে। যেমন যেই দলগুলো নতুন এসেছে, রাজশাহীতে নতুন এসেছে, ঢাকায় নতুন এসেছে, আমরা সবাই জানি চট্টগ্রামে নতুন এসেছে, তো তাদের কিন্তু আবার ওই রিটেনশনের হিসাব নাই। রিটেনশন মানে কি? মানে আগে আপনি দল গড়েছিলেন বিপিএল এর, সেই দলের কিছু ক্রিকেটারকে আপনি পরের আসরেও বা আপকামিং আসরেও রেখে দিতে চান। যেহেতু সবশেষ আসরে এই যে 3টা নাম বললাম তারা ছিলেনই না, তো তাদের কিন্তু টেনশনটা নেই। কিন্তু বাকি যে পুরনো ফ্র্যাঞ্চাইজি যারা ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত, ক্রিকেট বোর্ডের সহযোদ্ধা, তারা পড়েছেন বাটে। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন? এখন পর্যন্ত তামিম ইকবাল ছাড়া আপকামিং বিপিএল এ কোনো ক্রিকেটার, কোনো আইকন, কোনো বিগ স্টার, কোনো মেগা স্টার, কোনো গ্যাংস্টার, যেভাবেই বলি না কেন আমাদের ক্রিকেটারদেরকে, কারোই দল পাকা না। তামিম যদি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বিপিএল শুরু হওয়ার আগে হয়ে না যান, তাহলে তিনি ফরচুন বরিশালেই খেলছেন। মানে তামিম যদি বিপিএল খেলেন, ফরচুন বরিশালের হয়ে খেলবেন, দ্যাটস ফর শিওর, এটুকু ফাইনাল। কিন্তু বাকি যারা রয়েছেন, সাকিব রয়েছেন, মাহমুদুল্লাহ রয়েছেন, মুশফিক রয়েছেন, ইভেন মাশরাফি বিন মুর্তজা গেল বিপিএল ও কয়েকটা ম্যাচ খেলেছিলেন, এখন পর্যন্ত কেউই কনফার্ম না। মুস্তাফিজ এখন পর্যন্ত কনফার্ম না, আলোচনা চলছে। লিটন কুমার দাস এখন পর্যন্ত কনফার্ম না, তারও ডিসকাশন হচ্ছে বিভিন্ন দলের সাথে। ইভেন মেহেদী হাসান মিরাজ, তারাও কনফার্ম না। ইন্টারেস্টিং পার্ট শুরু করি যেই জায়গাটা থেকে, যে এবারের বিপিএল সবচেয়ে হট কেক এই মুহূর্তে কোনো অলরাউন্ডার না, কোনো ব্যাটার না, একজন পেস বোলার মুস্তাফিজুর রহমান। হট কেক। অন্তত 2টা ফ্র্যাঞ্চাইজি আমার সাথে যেভাবে আলোচনা চলছে বা হয়েছে, যতটুকু শেয়ারিং হয়েছে, দে আর ট্রাইং হার্ড টু পিক মুস্তা ফর দ্যার টিম। 1 নম্বর হচ্ছে চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন টিম আপনারা সবাই জানেন, ফরচুন বরিশাল। এন্ড ওই জায়গাটায় নেগোসিয়েশনের একটা বড় রোল প্লে করছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। আরেকটা দল হচ্ছে এবারের বিপিএল এ নবাগত, পূর্বের এডিশনস গুলোতেও তারা ছিল, বাট এবারে বিপিএল আবার তারা ফিরে এসেছে, চিটাগং কিংস। সামির কাদের চৌধুরী যে টিম, সেই দল, তারাও মুস্তাফিজকে ফোকাস করছে। একটা ক্রিকেটারকেও যদি আসলে নিতে পারে কেউ ধরে রাখা ক্রিকেটারদের বাইরে, সেই টার্গেটটা হচ্ছে মুস্তাফিজকে কেন্দ্র করে। সিরিয়াসলি হট কেক। এন্ড মুস্তাফিজ অলমোস্ট 2 কোটি টাকা, অলরেডি তার মার্কেট প্রাইস ঠিকঠাক করে ফেলেছে। মুস্তাফিজুর রহমানের এবারের বিপিএল এর প্রাইস, তিনি যদি সুস্থ থাকেন, ফিট থাকেন, খেলেন, সেটা অলমোস্ট 2 কোটির কাছাকাছি, এরকম একটা প্রাইস তিনি হাঁকাচ্ছেন যতটুকু আমি জানতে পেরেছি। ইটস হিউজ। বাট মুস্তাফিজের অবস্থা যা, যেভাবে তিনি আসলে নিজের ব্র্যান্ডিং, লাস্ট আইপিএল এ খেলা, সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিপিএল, সেই জায়গাটায় তিনি চলে গেছেন। মুস্তাফিজের প্রাইস প্রায় এমন। মেহেদী হাসান মিরাজের যা শোনা যাচ্ছে, বিভিন্ন দল যারা তার সাথে কথা বলতে আগ্রহী, তারা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে জেনেছে যে মেহেদী হাসান মিরাজকে আসলে 1 কোটির নিচে পাওয়া ডিফিকাল্ট। 70-80 লাখ টাকায় মেহেদী হাসান মিরাজকে পাবে কি পাবে না, সেই জায়গাটাও ডিফিকাল্ট হয়ে গেছে। এবং এই সিচুয়েশনটা হয়েছে কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে 7টা দলে ইউ নিড 7 ক্যাপ্টেন্স, রাইট? সো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তো সবাই না, মেহেদী হাসান মিরাজ সেটা। ইউ নিড সামথিং
যে এমন ভাবে খেলতে পারে, ব্যাটিং বোলিং দুই জায়গায় রোল প্লে করতে পারে, মেহেদী হাসান মিরাজের মধ্যে সেটা রয়েছে। এবং প্রেজেন্ট ফর্ম, ডিফারেন্ট ফর্মেটে হলো মেহেদী হাসান মিরাজ চূড়ান্ত ফর্মে রয়েছেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা টানা হ্যাচড়া চলছে, তবে তিনি যে বরিশালে খেলছেন না বা খেলবেন না এটা মোটামুটি কনফার্মড। কারণ প্রত্যেকটা দল ওই যে বললাম লিমিটেশনস এর মধ্যে চলে গেছে, যে রিটেইন কতগুলো নিতে পারবে আর ডিরেক্ট সাইনিং কতগুলো করতে পারবে। এই জায়গাটার জন্য অনেক দলই তার ডিজায়ার টিমটা আসলে গঠন করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। সাকিব আল হাসানের আপডেট আপনাদের দেই। সাকিব আল হাসান যদি খেলেন তাহলে সাকিবের খেলার পসিবিলিটি বা চান্স সবচেয়ে বেশি, যেটা লাস্ট যে তিনি এডিশনে খেলেছিলেন সেই দলই রংপুর রাইডার্স। কিন্তু সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না এটা ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ক্যানট গ্যারান্টি সাকিব যে বাংলাদেশে এলে তিনি লিগ্যাল ইস্যুস বা লিগ্যাল ভেজালগুলোতে পড়লে ক্রিকেট বোর্ড তাকে সেগুলো থেকে সলিউশনের পথ দেখাতে পারবে। ক্রিকেট বোর্ড স্পেসিফিক ভাবে এই ব্যাপারটা নিয়ে তাদের স্টান্স বলেছে। এখন সাকিব আল হাসান যদি সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশে হোম অফ ক্রিকেটে তার লাস্ট টেস্ট খেলতে পারেন, তখন সিনারিওটা এমন হবে যে সাকিব আল হাসান ইজ অ্যাভেলেবল টু প্লে বিপিএল। বাট সাকিব আল হাসান যদি সেই টেস্টে খেলার অবস্থায় না থাকেন অ্যাকর্ডিং টু হিজ কনসার্ন, তাহলে সাকিব আল হাসানকে বিপিএল এ নেয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দল ঝুঁকির মধ্যে, রংপুর রাইডার্সও। খুব স্বাভাবিক, কারণ সাকিবকে নেয়া মানে তো আপনি আপনার দলের একটা বড় স্লট সাকিবের পেছনে ব্যয় করছেন, ক্যাপ্টেন্স ব্রেইন আপনি ব্যয় করছেন, অলরাউন্ডার ক্যাটাগরি, ইভেন সবচেয়ে দামি ক্রিকেটার আপনার দলের নিঃসন্দেহ হবেন সাকিব আল হাসানই। সো ওই হিসাবটা করতে গিয়ে প্রত্যেকটা দল এখন একটা ধাঁধার মধ্যে। রংপুর রাইডার্স তারা সবচেয়ে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটা টেনশনের মধ্যে রয়েছে যে সাকিবের আসলে ফিউচার কি হতে যাচ্ছে রিগার্ডিং হিজ ক্যারিয়ার, বাংলাদেশ রিলেটেড, যেটা বাংলাদেশে মাঠে খেলা হবে যে খেলাগুলো সেগুলোতে। মুশফিকুর রহিম বরিশালে খেলেছিলেন, বরিশালে মুশফিকের খেলার চান্স তুলনামূলকভাবে কম, তার মানে নাই এরকমটা না। মাহমুদুল্লাহ রিয়াদ তারও চান্স 50-50। বাট মুশফিক মাহমুদুল্লাহ যেই ক্রিকেটারকে আপনি দলভুক্ত করতে চান না কেন 1 কোটির নিচে না, 1 কোটির নিচে প্রাইস না। লিটন কুমার দাসকে নিয়ে একটা টানা হেচড়া রয়েছে। লিটন কুমার দাস যে যত সমালোচনা করুক, লিটন কুমার দাস যখন খেলেন খেলে দেন। লিটনকে নিতে ইনফ্যাক্ট লিটনকে নিতেও আপনাকে 1,20,00,000 উপরে ব্যয় করতে হবে। তাওহিদ হৃদয় লাস্ট এডিশনে যেভাবে খেলেছিলেন, যে অ্যামাউন্টে খেলেছিলেন, যেভাবে কন্ট্রিবিউট করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, এবার তার এক্সপেকটেশন অন্তত 1.5 কোটি টাকা। আমি সিরিয়াসলি সেইং। এখন মজাটা অন্য জায়গায়, মজা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে প্লেয়ার ড্রাফট করেছে বা করবে সেখানটায় যে হাইয়েস্ট সেলিং অফ আ লোকাল ক্রিকেটার প্রাইজের ক্ষেত্রে, সেটা আমি যতটুকু জানি ফ্র্যাঞ্চাইজি গুলোই বলেছে, তাদের সাথে ক্রিকেট বোর্ড কর্তাদের প্রচুর আলাপ হয়, কিন্তু অফিসিয়ালি তারা কোনো কিছুই জানেন না, যে 60 লাখ একজন লোকাল ক্রিকেটার যিনি হাইয়েস্ট গ্রেড বিলং করবেন তার প্রাইসটা হচ্ছে 60 লাখ। এখন একজন ক্রিকেটার যদি ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং হিসেবে কোনো দলে চলে যান, সেক্ষেত্রে তিনি কত টাকায় গেলেন সেটা কিন্তু আসলে ওই 60 লাখের উপর নির্ভরশীল না। তিনি 1 কোটিতেও যেতে পারেন, 50 লাখেও যেতে পারেন, মানে ব্যাপারটা এরকম। সো এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি গুলো একটা টেকনিক্যাল অবস্থায় যাচ্ছে, এন্ড দিস থিংস অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ইজ গোয়িং টু ক্রিয়েট সাম ক্রিটিক্যাল সিচুয়েশন ফর দ্য ক্রিকেটার্স। আমি এটা ক্রিকেটারদের জন্য শেয়ার করি, মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজি তারা হচ্ছে খুব বেশি ক্রিকেটারকে ড্রাফটের বাইরে থেকে আগেই নেবে না। ড্রাফটের বাইরে থেকে যদি তারা ক্রিকেটারদের না নেয়, তাহলে ওই পার্টিকুলার ক্রিকেটার যারা বেশি প্রাইস হাঁকাচ্ছেন 80 লাখ, 1 কোটি, 1.5 কোটি, তারা অবশ্যই ড্রাফটে থাকবেন এন্ড দে উইল বি পিকড ফ্রম দ্য ড্রাফট। তো প্লেয়ার্স ড্রাফট থেকে যদি একজন ক্রিকেটারকে